মোট ৫১টি শক্তিপীঠের মধ্যে ৫১তম অর্থাৎ সর্বশেষ শক্তিপীঠ কোথায় আছে জানো? চলো আজকে তোমাদের নিয়ে যাব সেখানে। আর তারপর যাব সৃজনী শিল্পগ্রামে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিল্প ও সংস্কৃতি প্রদর্শিত হয়। সেখানে ছিল কেনাকাটা করার অফুরন্ত ভাণ্ডার। এখন চলে আসলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এই মন্দিরের আশেপাশে পুরো বাজার বসে গেছে। এই পুকুরের জলেই নাকি মায়ের কোমর পড়েছিল। আমরা এই শিল্পগ্রামের মার্কেটটায় চলে এসেছি। সস্তায় নাকি অনেক কিছু পাওয়া যায় এখানে শুনেছি। এই নিয়ে 3বার আজকে আম পানা খেলাম, কারণ পরে কোথায় পাবো আমি জানি না। দুপুরে লাঞ্চের পর চলে গেছিলাম অমর কুটিরে, যেখানে একসময় গা ঢাকা দিতেন স্বাধীনতা সংগ্রামীরা। আর সবার শেষে যাব সেই জায়গায় যেখানে সেই পরাণ যায় জ্বলিয়ারে সিনেমার ঢাকের তালে গানের শুটিং হয়েছিল। কিন্তু শান্তিনিকেতনে কিভাবে আসলাম আর এখানে থাকার সব থেকে ভালো জায়গা কোথায়, সেগুলো জানতে হলে আগের ভিডিওটা দেখতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। আমরা বোলপুরের যে হোস্টেলটায় আছি ওখানে কিন্তু একটা ক্যান্টিনও আছে। চলো সেটা দেখাই তোমাদের। এই 4তলা হোস্টেল। বুকিং করার জন্য একটা অনলাইন ওয়েবসাইট আছে, ওই লিঙ্কটাও দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। এই ঢুকে ডান দিকে হচ্ছে রিসেপশন এটা, আর বাঁদিকে হচ্ছে গেলে ক্যান্টিনটা। এই ডান দিকে মনে হয় রান্নাঘর। এখানে এগুলো পাওয়া যায়, মানে মেনু কার্ড সাজিয়ে রেখেছে। আর এগুলো আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, লুচি। আচ্ছা, লুচির সাথে ঘুগনি। ঘুগনিটা কেমন? হ্যালো, বাহ, দারুণ লাগছে। আর সঙ্গে ডিম আর মিষ্টিও দিয়েছিল পরে। আর আমরা আমাদের বড় লাগেজগুলো ওই ক্যান্টিনে রেখে যাচ্ছি। ঘুরে টুরে আবার আসবো, নিয়ে আবার ট্রেনে উঠবো। আর কীভাবে কলকাতা ফিরছি সেটা দেখার জন্য কিন্তু পুরোটা দেখো ভিডিওটা। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। সকাল 10টা বাজে এখন। আমাদের টোটোগুলো চলে এসছে। আর এই একটা টোটো আজকে ঘোরাবে শান্তিনিকেতন, ওই জন্য 1200 টাকা করে নিচ্ছে। টোটো বুকিং করার জন্য ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন অঞ্চলে একটি ছোট কিন্তু আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির হলো এই কেদারনাথ মন্দির। শান্ত প্রকৃতি, আশ্রম ও ভক্তিমূলক পরিবেশের জন্য এই স্থানটি ভক্তদের কাছে ধীরে ধীরে একটি ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে। শান্তিনিকেতন মূলত একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত স্থান, যার প্রতিষ্ঠা হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, এবং পরে রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। হিমালয়ের বিখ্যাত কেদারনাথ ধামের প্রতীক হিসাবে শান্তিনিকেতনে এই কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি মূলত ভক্তদের এমন একটি স্থান দেওয়ার জন্য তৈরি করা হয় যেখানে তারা দূরের তীর্থে না গিয়েও ভগবান শিবের কেদারনাথ রূপের পুজো করতে পারেন। ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত আসল কেদারনাথ মন্দিরটি ভগবান শিবের একটি অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র এবং হিন্দুদের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। শান্তিনিকেতনের এই মন্দিরটি সেই ঐতিহ্য ও ভক্তির প্রতীক হিসাবে নির্মিত হয়েছে। শ্রী ভক্তি বেদান্ত আশ্রমের সন্ন্যাসী ও ভক্তদের উদ্যোগেই এই মন্দির গড়ে ওঠে বলে জানা যায়। শান্তিনিকেতনের নিলিবিলি প্রকৃতি ধ্যান, যোগ ও ভক্তিমূলক সাধনার জন্য খুব উপযোগী। এই মন্দিরে প্রধানত ভগবান শিবকে কেদারনাথ রূপে পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণে নন্দী মহারাজের একটি মূর্তি রয়েছে। আর এখানেই অবস্থিত শ্রী ভক্তি বেদান্ত আশ্রম, যা একটি আধ্যাত্মিক সাধনার কেন্দ্র। এই আশ্রমের মূল লক্ষ্য হল ধর্মীয় শিক্ষা ও শাস্ত্র আলোচনা। এখানে প্রতিদিন হরিনাম কীর্তন, গীতাপাঠ, পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ হয়ে থাকে। শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশ এই মন্দিরকে আরও সুন্দর করে তুলেছে। চারিদিকে গাছপালা, নিরিবিলি পরিবেশ এবং ভক্তিমূলক সঙ্গীতের ধ্বনি, সব মিলে এখানে এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভূত হয়। ভক্তি বেদান্ত আশ্রমের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মন্দির ও আশ্রম ভক্তদের জন্য সাধনা এবং আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এরপর আমি যেখানে যাচ্ছি সেটা হলো ৫১তম অর্থাৎ সর্বশেষ শক্তিপীঠ। আচ্ছা, এখন চলে আসলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আচ্ছা, আমাদের এই টোটো পার্কিংয়ের জন্য 10 টাকা করে নিল আবার। আর 4 হুইলার থাকলে তার জন্য পার্কিংয়ের জন্য 20 টাকা করে। আর পুজো দিতে চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারো। প্রচুর দোকান, এই ডালা পাওয়া যায়, সঙ্গে প্রসাদও আছে। এটা মন্দিরের প্রধান প্রবেশদ্বার, জয় মা কঙ্কালী লেখা আছে উপরে। চলো দেখি ভিতরে। বোলপুরের কাছে অবস্থিত কঙ্কালীতলা শক্তিপীঠ হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। এর ইতিহাস জড়িয়ে আছে দেবী সতীর পৌরাণিক কাহিনীর সঙ্গে। প্রাচীন কাহিনী অনুযায়ী রাজা দক্ষ একদিন এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে তিনি তার জামাই অর্থাৎ ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে তার কন্যা সতী যজ্ঞের আগুনে নিজের জীবন উৎসর্গ করেন।
এই ঘটনা শুনে ভগবান শিব খুবই শোকাহত হয়ে পড়েছিলেন। তিনি সতীর নিথর দেহ কাঁধে তুলে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব নাচ শুরু করেন। এতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে অনেকগুলো অংশে ভাগ করে দেন। সেই অংশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় এসে পড়ে, আর সেই জায়গাগুলোই শক্তিপীঠ নামে পরিচিত হয়। বিশ্বাস করা হয় দেবী সতীর কোমর বা কঙ্কালের একটি অংশ এই স্থানে পড়েছিল, তাই এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালীতলা। এই শক্তিপীঠের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে প্রচলিত কোনো পাথরের মূর্তি নেই। দেবীর প্রতীক হিসাবে একটি চিত্র বা প্রতীকী রূপ পুজো করা হয়। মন্দিরের আশেপাশে পুরো বাজার বসে গেছে, সবকিছু পাওয়া যায় এখানে, ওই সোনাঝুরি হাটের মতো। আর বিশ্বাস করা হয় যে এই পুকুর যেটা রয়েছে, এই পুকুরের জলেই নাকি মায়ের কোমর পড়েছিল, তাই এই জল কিন্তু নোংরা করতে বারণ করেছে এখানে, কিন্তু অলরেডি নোংরাই আছে। ফুল ফল ফেলা নিষিদ্ধ জলে, কিন্তু সবাই ফুল ফেলে চলে যাচ্ছে। আচ্ছা, আর যারা পুজো দিতে আসবে তাদেরকে বলবো পুজো দাও ঠিক আছে, কিন্তু জায়গাটা প্লিজ এইভাবে নোংরা করো না, দেখতে খুব খারাপ লাগছে। এসব ধূপকাঠি বলো বা বিভিন্ন ধরনের প্যাকেট যেগুলো আর ব্যবহার করার পর ফেলে দিই বাইরে, আমি বলবো এগুলো না ফেলে নিজের কাছে রেখে দাও। যদি কোথাও ডাস্টবিন দেখো কোথাও, তাহলে সেখানে ফেলে দিতে পারো। বাইরে যেখানে সেখানে ফেলে জায়গা নোংরা করার কোনো মানে হয় না। এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু বিশাল বড়, সেই ওই মাথা থেকে শুরু হয়েছে। লাইন দিলে মিনিমাম আধ ঘন্টা লাগবে দর্শন করতে। আর লাইনে না দাঁড়ালে এমনি যদি দর্শন করতে চাও, এখান থেকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। এই জুম করলাম যে এত ভিড় সামনে দেখা যাচ্ছে না ঠিক করে। আর মন্দিরের ঠিক বাইরেই এখানে সব এই বাঁদিকে টোটো স্ট্যান্ড, এখানে আমাদের টোটোগুলো ওখানে দাঁড়িয়ে আছে। এই পার্কিংয়ে যাওয়ার এবং চা জল খাবারের জন্য প্রচুর দোকান রয়েছে। এই জুস কত করে? জুস মোসাম্বি জুস হবে 60 টাকা আর লস্যি হবে 40 টাকা। একটা মোসাম্বি জুস দিও। মোসাম্বি জুস 60 টাকা আর লস্যি হচ্ছে 40 টাকা। ভালোই, বেশ এক্সট্রা চিনি ফিনি মেশায়নি, ভালো করেছে। এই দোকানে আবার কচুরি ফচুরিও রয়েছে। এই দাদার সাথে ঘুরছি আজকে শান্তিনিকেতন ঘুরবো। এরপরে কোথায় কোথায় যাবো বলো? এরপর যাবো সৃজনী শিল্পগ্রাম, জমিদার বাড়ি, তারপর কোথাও লাঞ্চের জন্য, তারপর হচ্ছে আমরা প্রকৃতি ভবন, গীতাঞ্জলি রেল মিউজিয়াম এবং রবীন্দ্র মিউজিয়াম এবং রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে আমরা গাইড করে দেখাবো। তারপর আবার স্টেশনে আমাদেরকে নামিয়ে দেবো। বিশ্বভারতী বন্ধ আছে না? বিশ্বভারতী আমরা মিউজিয়ামটা তো বন্ধ আছে, কিন্তু বাকি যে স্পটগুলো আছে সব খোলা আছে। খোলা আছে? আচ্ছা আচ্ছা। তোমাদের বুক করতে হলে কি করতে হবে বলো? আমাকে বুক করতে হলে আমার নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারটা আপনি নিতে পারেন। বলে দাও কেন? নাম্বারটা হচ্ছে 7866854888। নাম্বারটা আপনি স্ক্রিনেও দিয়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক সাইড দিয়ে এন্ট্রি আর এক সাইড দিয়ে এক্সিট। ভেতরে কোনো খাবার নিয়ে ঢোকার অ্যালাউ নেই। এর টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা আর বাচ্চাদের 10 টাকা করে, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য। আর স্টুডেন্ট হলে 10 টাকা। সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি খোলা। এই ঢুকেই ডান দিকে হচ্ছে, বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এরকম টিকিট। দোল বসন্ত 2026। চলো দেখি ভিতরে কি কি দেখতে পাই। পেন্টিংগুলো দারুণ, কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা, গাছপালায় ভর্তি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের উদ্যোগে 2008 সালে এই সাংস্কৃতিক গ্রাম বা ওপেন এয়ার মিউজিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। বোলপুরের শান্তিনিকেতনের কাছে প্রায় 26 বিঘা জমির উপর এই চমৎকার জায়গাটি গড়ে তোলা হয়েছে। চারপাশ সবুজে ঘেরা, সাজানো বাগান এবং হাঁটার পথগুলো রঙিন উৎসবের পতাকায় সাজানো। বাগানের মাঝখান দিয়ে বয়ে চলা জলাশয়ে ফুটে থাকা সুন্দর বেগুনি রঙের শাপলা ফুল এবং সবুজের মাঝে অবস্থিত বিশাল সোনালী রঙের বৌদ্ধ মূর্তিটি চারপাশের পরিবেশকে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। এখানে নিয়মিত বাউল গান, সাঁওতালি নাচ, হস্তশিল্পের মেলা এবং বিভিন্ন ওয়ার্কশপ আয়োজিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান। এই মেলায় আদি ক্রান্তি নামে একটি প্যাভিলিয়ন রয়েছে, যা পূর্ব ভারতের কিছু বিখ্যাত আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে তৈরি, যেমন বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, সিধু কানু ও তিলকা মাঝি। এখানে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিজস্ব শৈলীতে তৈরি ঐতিহ্যবাহী কুঁড়েঘর বা মডেল রয়েছে। এই ঘরগুলো সেই রাজ্যের গ্রামীণ বাড়িগুলোর আদলে তৈরি।
এবং তার ভিতরে সেই অঞ্চলে তৈরি বিভিন্ন মূর্তি, হস্তশিল্প ও বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস রাখা আছে। অনেকগুলো 25 বছরেরও বেশি পুরনো। এগুলো দেখে বোঝা যায় ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও শিল্পকলা কেমন ছিল। সৃজনী শিল্পগ্রাম হলো এমন একটি জায়গা যেখানে ভারতের পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের লোকসংস্কৃতি, শিল্প, নাচ গান ও হস্তশিল্প একসাথে দেখা যায়। তাই শান্তিনিকেতনে বেড়াতে গেলে এই জায়গা থেকে অবশ্যই ঘুরে যাবেন। আচ্ছা, আমরা এই শিল্পগ্রামের মার্কেটটায় চলে এসেছি। এবার দেখি এখানে কি পাওয়া যায়। এখানে সব মেয়েদের চুড়িদার, ওর পাঞ্জাবি। প্রথমে এই দুটো দোকান শুধু জামা কাপড়ে ভর্তি। এখানে সুন্দর সুন্দর বাংলা লেখা প্রিন্ট করে টি শার্ট, দারুণ। গেঞ্জি ছাড়া শার্টও রয়েছে এরকম টেক্সচারের। এবার এই দোকানে শুধু ব্যাগ, ছোট বড় বিভিন্ন রকমের। এই ব্ল্যাক শার্টটা নিলাম, 210 টাকা পড়লো দাম। 250 বলছিল, 210-এ দিয়েছে। এদিকে হচ্ছে খড়ের হস্তশিল্প, বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিস, পেন্টিংস, সুন্দর সুন্দর ঘরে সাজিয়ে রাখার দেয়ালে। এদিকে আবার শাড়ি রয়েছে সুন্দর সুন্দর। গেঞ্জিতে কি লেখা দেখো, বেরোলেই খরচা, সব লেখা। এগুলো আমার ভালো লাগে না খুব একটা। এখানে আবার খাবার দাবার দোকানও আছে, ঠান্ডা জল ফল পাওয়া যায়। বসে বিশ্রাম করার জন্য ভালো জায়গা বানিয়ে রেখেছে। পিছনে আবার সাঁওতালের নাচ গান হচ্ছে। মানে অনেকে এখানে এসে এদের সাথে নাচ গান করে, ভিডিও করে, ছবি করে। এই জন্য টাকা নেয় এরা, 50-100 টাকা করে নেয়। আবার এ কী করছে দেখো, কি ভূত সেজে, কি এও টাকা নেয়, ভূত সেজে টাকা নিচ্ছে। আর এটা দেখো, এটা হচ্ছে পুতুল ঘর। আসো দেখি কি আছে। এগুলো মনে হচ্ছে ছৌ নাচের মুখোশ। উপরেও সাজানো রয়েছে, আর নিচে এগুলো পুতুল বিভিন্ন। আর এই উপরে দেখো, এটা এই হাত দিয়ে নাচি নাচে খেলা দেখায়, ওরকম ওই জিনিস। বেশ ইউনিক এই শিল্পগ্রাম। সারাদিন লেগে যাবে পুরোটা ঘুরে দেখতে, কিন্তু আজকে অত টাইম নেই, বেরোতে হবে, আবার অন্য জায়গায় যাব। এই গ্রামের বাইরে দেখো আম পোড়া শরবত 20 টাকার। এটা আমি খেয়ে ঢুকেছিলাম এখান দিয়ে, দারুণ লেগেছিল, আবার খাবো এসে। অসাধারণ, দারুণ করেছে এটা। এবার আমরা লাঞ্চের জন্য এসছি একটা জায়গায়। এই জঙ্গলের মাঝখান দিয়ে এসছি, কোথায় দেখো, এইখানে লাঞ্চ করব। বনবিথির হেসেল ঘর, বাহ, সুন্দরভাবে সাজানো কিন্তু চারিদিকটা। সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর ডান দিকে এখান দিয়ে রিসেপশন। এখান দিয়ে খাবার আগে বুক করতে হবে, মানে কুপন নিতে হবে। এইগুলো পাওয়া যায়। ওদেরকে যা বললো। আমি নিলাম একটা ভেজ মিল আর হচ্ছে একটা আম পানা, 230 টাকা পড়লো টোটাল। এবার চলো দেখি ভিতরে। প্রথমে দিয়ে গেছে এই ভাত, আলু ভাজা, ওদিকে ডাল, শুক্তো, মোচার তরকারি, আর এই শাক। থালিগুলো আনলিমিটেড, থালিতে যা আছে সব আনলিমিটেড। সঙ্গে এই আম পানাও দিয়ে গেছে, এটাও দারুণ খেতে। এই নিয়ে 3 বার আজকে আম পানা খেলাম, কারণ পরে কোথায় পাবো আমি জানি না। বাইরে ওখানে 30 টাকা করেছিল, এখানে 50 টাকা করে। এখানে তো হবেই বেশি একটু, কিন্তু টেস্ট দুই জায়গাতেই ভালো লেগেছে আমার। দেখো রেস্টুরেন্টের বাইরে এখানে বসার জন্য সুন্দর সাজিয়ে রেখেছে, বিশ্রাম করার জন্য বসার জায়গাও আছে। আচ্ছা, হোলি খেলার জন্য আবার আবিরও রেখে দিয়েছে, বাহ। চারপাশে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, রেস্টুরেন্টের ফুল দিয়ে সাজানো সব জায়গা। আচ্ছা, আজকে আরও 2টো ঘোরার জায়গা বাকি আছে, সে দুটো দেখে বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। শান্তিনিকেতনের কাছে কোপাই নদীর তীরে অবস্থিত অমর কুটির, যা আজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং হস্তশিল্পের গ্রাম। কিন্তু এই জায়গার ইতিহাস শুধু শিল্প বা কেনাকাটার সঙ্গে নয়, এটি একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও জড়িত ছিল। এই অমর কুটির প্রতিষ্ঠা করেন স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি। 1920 সালে তিনি শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর ভাবধারায় অনুপ্রাণিত হন। তখন তার মনে হয় গ্রামের মানুষদের স্বনির্ভর করা দরকার এবং একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কর্মীদের জন্য নিরাপদ আশ্রয় দরকার। এই চিন্তা থেকেই তিনি জায়গাটি তৈরি করেন। প্রথম দিকে অমরকুটি ছিল একটি গোপন আশ্রয়স্থল। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী এসে থাকতেন এবং গ্রামের মানুষদের মধ্যে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতেন। একই সঙ্গে তারা ছোট ছোট কুটির শিল্প শুরু করেছিলেন, যেমন হাতের কাজ, কাপড় ছাপানো, চামড়ার জিনিস তৈরি ইত্যাদি। 1932 সালে ব্রিটিশ সরকার অমর কুটিরে হানা দেয়, প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা সুসেন মুখার্জিকে জেলে পাঠানো হয়, কিন্তু আজ এই অমর কুটির শান্তিনিকেতনের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই প্রদর্শনী কক্ষের বাইরে এখানে আবার একটা শোরুম আছে। আচ্ছা দেখি চলো শোরুমটা কি আছে। হ্যাঁ আচ্ছা, শোরুমের ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, বলে দিচ্ছি ওখানে কী পাওয়া যায়। বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন ছোটোখাটো জিনিস, মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন পোশাক আশাক পেয়ে যাবে। ড্রেসগুলো এই বাইরেও পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি, শাড়ি, চুড়িদার। আর এইদিকে বাগানও রয়েছে, সুন্দরভাবে সাজানো, বেশ ফুলের বাগান। আর এই বাগানের পাশেই হচ্ছে বসার জায়গা, বসে বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা বানিয়ে রেখেছে। ওইদিকে দোকানপাটও রয়েছে, আর এই সাইডে হচ্ছে এই শোরুমটা। এই দিকে সোজা চলে গেলে এইখানে হচ্ছে এই যে প্রদর্শনী কক্ষটা দেখালাম ওইটা। আর সব কিছুর মাঝখানে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল বড় মূর্তি। আর এইদিকে হচ্ছে প্রদর্শনী কক্ষ, তার ঠিক উল্টো দিকে এখানে তাঁতের শাড়ির জন্য একটা আলাদা ঘর রয়েছে, মানে দোকান রয়েছে বাংলার তাঁতের শাড়ি। ওর ভেতরেও ছবি টবি তোলা যায় না, ওই জন্য গিয়ে দেখাতে পারবো না তোমাদের। এদিকে সব পার্কিং ছিল টোটোগুলো আমাদের। আর তার ঠিক উল্টো দিকে এখানে আবার একটা ক্যান্টিনও আছে, এই চাউমিন এগ রোল এসব পাওয়া যায়, ক্যাফেটেরিয়া। বাইরেও বসা যায় আর ভেতরেও বসার জায়গা আছে। এখন সবার লাস্টে একটা জমিদার বাড়ি দেখতে যাবো, ওটা হচ্ছে সুরুল জমিদার বাড়ি, রাজবাড়ি ওটা একটা। ওখানে নাকি দেবের ঢাকের তালে কোমর তুলে যে গানটা, ওই গানের শুটিং হয়েছিল ভিডিওটার। চলো যাওয়া যাক। বীরভূম জেলার সুরুল রাজবাড়ি হলো এখানকার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি সুরুল গ্রামে অবস্থিত এবং প্রায় 250 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। আজ এটি শান্তিনিকেতনের একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। এই সুরুলের জমিদার ছিলেন এই রাজবাড়ির সরকার পরিবার। 1800 শতকের মাঝামাঝি সময়ে এই বিশাল রাজবাড়ি তৈরি করা হয়। তখন এটি ছিল জমিদারদের বাসস্থান এবং প্রশাসনিক কেন্দ্র। এখানে আছে বড় ঠাকুর দালান, মন্দির, বিশাল উঠান, অতিথিদের থাকার ঘর এবং জমিদারদের সভাঘর। সুরুল জমিদার বাড়িতে বহু বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই জমিদার বাড়ির দুর্গাপূজায় অংশ নিয়েছিলেন বলে জানা যায়। আর এই রাজবাড়ি বাংলা সিনেমা ও সিরিয়ালের জন্য একটি খুব জনপ্রিয় শুটিং লোকেশন। এই রাজবাড়ির পুরনো জমিদারি পরিবেশ ও স্থাপত্য সিনেমার জন্য খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে, তাই পরিচালকরা এখানে শুটিং করতে পছন্দ করেন। তবে এই জায়গা আগের মতো পুরোপুরি জমিদার বাড়ি হিসাবে ব্যবহৃত হয় না। বাড়ির কিছু অংশ এখনো সংরক্ষিত পর্যটকদের ঘুরে দেখার জন্য। আজকের ভ্রমণ শেষ করে এখন বাড়ি ফেরার পালা। কিভাবে কোন ট্রেনে কলকাতা যাচ্ছি সেটা একবার দেখে নাও। চলে আসলাম আমাদের হোস্টেল থেকে মাত্র 5 মিনিট দূরে। এখন 4:40 বাজে। রামপুরহাট থেকে সবে ট্রেন ছাড়লো আমাদের, এখানে আসবে 5:30টার সময়। আচ্ছা, আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুরের, আর ট্রেন খুব সম্ভবত 2 নম্বরে আসবে ওইদিকে। এই জন্য বাঁদিকে এক্সেলেটার দিয়ে উঠে যেতে হবে। শান্তিনিকেতনে এবার দুটো জিনিসই দেখালো না, একটা হচ্ছে সোনাঝুরি হাট আর হচ্ছে বিশ্বভারতী। পরের বার আসলে এই দুটো অবশ্যই দেখবো। ট্রেনে আমার কোচ নম্বর ছিল C1, তাই জায়গা মতো এসে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের ট্রেন আসলো 15 মিনিট দেরিতে। বিকেল 5:40 এই বোলপুর স্টেশনে ঢুকলো আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস। আমি ছিলাম এসি কামরাতে, মানে চেয়ার কার। ট্রেন ফেয়ার ছিল 320 টাকা আর নন এসির ফেয়ার 100 টাকা। হাওড়াতে ট্রেন ঢোকার কথা ছিল সন্ধ্যে 8:15-তে, কিন্তু 15 মিনিট লেট করে 8:30টায় ঢুকলো, মানে 3 ঘন্টার মতো সময় লাগলো। আমার সাথে এই ধরনের আরও জায়গায় ভ্রমণ করতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমার শান্তিনিকেতনের এই জার্নি ভালো লাগলে লাইক করতে ভুলবে না।